এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নতুন ইতিহাস আপনি কি করে লিখবেন? নতুন ইতিহাস লেখা মানেই হচ্ছে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা। আমরা নতুন করে কিছু করতে পারি সভাপতি কিনা? সাহেব যেটা বলেছেন, উনি তো ভুলতে বলবেনই, এই কারণে যে অতীতে গেলে ওনাদের অনেক কিছু খুঁজে পাওয়া যায়, তো সেই কারণে উনি ভুলতে বলছেন আর কি, যে সব ভুলে যান আপনারা, আজকে থেকে শুরু করেন। আজকে থেকে শুরু করলে ওনাদের অনেক কিছু ভুলতে হবে, কিন্তু ওনাদেরও অনেক কিছু ভুলে যেতে হবে। যেমন ধরুন ওনারা কথায় কথায় 47 বলেন, ভুলতে হবে, তারপরে পেছাতে থাকেন। একটু আগে যে আমার ছোট ভাই আইনবিদ, উনি যে আইনের কথা বলছিলেন, তাদাররুসের কথা বলছিলেন, এটা কি ইতিহাস না? এটাও তো ইতিহাস। ধর্মও কিন্তু ইতিহাসের অংশ। ধর্ম তো পুরনো হয় যত দিন যায়, কিন্তু তাই বলে কি আমরা ভুলে যাই? আমরা কিন্তু ভুলে যাই না। যা কিছু ভালো সেটা আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, আর যা কিছু ভুল সেটাকে আমরা সংশোধন করি। ফলে ইতিহাস ভুলে যেতে বলা বা আসেন আমরা নতুন করে শুরু করি, নতুন করে শুরু করার চেষ্টা ভালো, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরনোকে ভুলে যাওয়া কিংবা পুরনোকে অস্বীকার করার প্রবণতাটা ভালো না, এটা ঠিক না। কেননা আমাদের অতীতের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যৎটাকে আমরা তৈরি করে থাকি। অতীত নিয়ে আমরা ঝগড়া করব না, এটা বলা যেতে পারে, কিংবা অতীত নিয়ে আমরা হানাহানি করব না, এটা বলা যেতে পারে। কিন্তু অতীতে কোনটা ভুল কোনটা ঠিক সেটা যদি আমরা বিবেচনায় না নিই, তাহলে তো আমরা বর্তমানে এবং ভবিষ্যৎ সেই ভুলটাকে ঠিক করতে পারবো না। এখন আপনি বেশ ট্রিকি প্রশ্ন করছিলেন আমার আইনের ভাইকে। অত্যন্ত ভালো লয়ার, ফলে আপনি লয়ারকে কিন্তু খুব সহজে আপনি পরাস্ত করতে পারবেন না, কারণ ল হচ্ছে দুই দিক ঠিক রাখে, দুই দিকে সে দাঁড়াতে পারে। লয়ার যদি সিদ্ধান্ত নেয়, সে অপরাধীকেও সমর্থন করে দাঁড়াতে পারে, আবার যে অপরাধ করে নাই তার হয়েও দাঁড়াতে পারে। একটা বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আইন আমরা যে আইনকে ভাগ করি না, যে এইটা শরিয়া আইন ওইটা মানুষের আইন, ব্যাপারটা আসলে এত সহজ না। কি কারণে? আরবে কি যখন জাহেলিয়াত ছিল তখন আইন ছিল না? তখন আইন ছিল, কিন্তু ভালো আইন, খারাপ আইন, সঠিক আইন, ভুল আইন। যে আইন মানুষের উপকার করে না, এরকম অনেক আইন বাতিল হয়েছে। আবার যে আইন মানুষের উপকার করে সেটা হাজার বছর ধরে চালু আছে। যেমন প্রথম কোড অফ ল বলা হয় আর কি, মানে ঐতিহাসিক ভাবে, যে এটা হচ্ছে হাম্মুরাবি নামে এক শাসক, উনি কিছু কোড করেছেন। সেখানে কিন্তু বলা ছিল যে চুরি হচ্ছে খারাপ, আর চুরি যে খারাপ, এটা পৃথিবীর কোন আইন আছে যেখানে বলে নাই যে চুরি খারাপ? কিন্তু কি হয়েছে, শরিয়াতে শাস্তি একভাবে নির্ধারণ করা হয়েছে, আর পরে আধুনিক বিশ্ব এই শাস্তি কম বেশি করেছে, কেউ জেল দিয়েছে, কেউ জরিমানা দিয়েছে, নানান ভাবে বিভিন্ন আইনে এই যে পানিশমেন্ট, এই পানিশমেন্টের পার্থক্য আছে। কিন্তু কোন আইনকে বলেছে চুরি খারাপ বা ভালো? তাই না? সব আইনই বলেছে চুরি খারাপ, তাই না? এবং সব ধর্ম বলেছে চুরি খারাপ। সেরকম মিথ্যা, সেরকম অন্যের সম্পদ আত্মসাৎ করা, সেরকম নির্যাতন করা, খুন করা, তাই না? খুনের যে শাস্তির বিধান বা খুন যে খারাপ, এটা কখন হয়েছে? আমাদের ধর্মীয় যে ইতিহাস সেখানে বলে যে হাবিল এবং কাবিল মারামারি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছিল, এবং তখনই কিন্তু হত্যার শাস্তির বিধান চলে এসেছে, এবং হত্যা যে ঠিক না এইটা এসেছে। তার মানে আপনি চিন্তা করেন, যে হত্যা যে খারাপ, এইটা তো বহু বহু মানে সৃষ্টি জগতের শুরুতে, মানব জাতির শুরু থেকে আমাদের ধর্মীয় ইতিহাস অনুযায়ী, তাই না? তো অতএব আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন আইনটা আমাদের জন্য উপকারী, আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম সবকিছু মিলিয়ে আমাদের আজকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কোন আইনগুলি আমরা ভালোভাবে প্রযুক্ত করতে পারবো, কোন আইনগুলি প্রযুক্ত করার মতো সমাজ ব্যবস্থা এখনো তৈরি হয় নাই, এগুলো বিবেচনা করে আমরা আসলে একটা রাষ্ট্রকে পরিচালনা করি। এই কারণেই রাষ্ট্রকে ধর্মের সঙ্গে একদম মিলিয়ে ফেললে অনেক সময় অসুবিধা হতে পারে, এবং সেই অসুবিধাগুলি যাতে না হয় সেই কারণে আমাদের মতো লিবারেল দেশ যেগুলি, মানে যারা মানে আমি বলবো যে একটু মুক্ত চিন্তা অথবা এক ধরনের উদার নৈতিক চিন্তা করেন, সেখানে ধর্মশাস্ত্রবিদ, আইনবিদ, সমাজে অন্য যারা আছেন সবাই বসে একটা মধ্যপন্থা অবলম্বন করেন আর কি। অতএব আমার মনে হয় না যে আমরা এগুলো নিয়ে যদি অনেক তর্ক করি, এই তর্ক করার চাইতে বরং আমাদেরকে ওয়ে আউট বা ওয়ে ফরওয়ার্ডটা বিবেচনা করা বেশি দরকার। যেমন এই যে আমরা ব্যাখ্যা পাচ্ছিলাম যে হাত কেটে দেওয়া, এটা কি ঠিকভাবে ঠিক? কিন্তু পৃথিবীতে এমন দেশ আছে কিন্তু হাত কেটে দেয়, তাই না? এরকম তো আছে। ওখানকার জনগণ এটাই আইন বলে ঠিক করেছে, তারা এটা ফলো করবে। তবে একটা বিষয়ে আমার খানিকটা দ্বিমত রয়েছে, যে যদি তাদাররুস বা ধীরে ধীরে করাই সঠিক হয় বা সেটাই পদ্ধতি হয়ে থাকে, যেটা আমিও মনে করি যে কোনো জিনিস ধীরে ধীরে করাই ভালো। এবং এই ধীরে ধীরে ব্যাপারটা জানেন আফ্রিকার সংস্কৃতিতে আছে। আমি একবার আফ্রিকাতে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি এক জায়গায় গিয়ে আমি একটা মূল্যবান ডকুমেন্ট ফেলে রেখে চলে এসেছি। তো আমি পরে যখন খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই, আমি থানায় পর্যন্ত গিয়েছি জিডি করার জন্য ওদের দেশে, এবং অনেক কিছু আমি তখন শিখে ফেলেছি এখানকার।
কিন্তু পরে এটা আমি আবিষ্কার করলাম যে আমি একটা জায়গাতে গিয়ে অফিসে ফেলে এসেছি এবং সে সেটা পেয়েছে, কিন্তু আমাকে ফোন করে নাই। তো আমি বললাম কেন? বললো তুমি তো ছুটির আগের দিন এসেছিলে, পরের দিন ছুটি, সাপ্তাহিক ছুটি, তো তুমি আনন্দের সঙ্গে ছুটি কাটাও। আমরা এটা পিলে পিলে, পিলে পিলে মানে কি, মানে আস্তে আস্তে, সবকিছু তাড়াহুড়া করতে হয় না, পিলে পিলে, এটা ওদের সংস্কৃতি, সবকিছু আস্তে আস্তে করবে। মানে আমি উদাহরণটা কেন দিয়েছি, অনেক সময় আস্তে আস্তে জিনিসটা বেশ ক্ষতিকর হতে পারে। আমি কিন্তু ওই ছুটির মধ্যে ছুটি উপভোগ করি নাই, আমি জিডি করতে গিয়েছি সেখানে। এখন দেখেন, আমার সাধারণ মনে একটাই প্রশ্ন ওঠে যে যদি তাদাররুসই হয়ে থাকে, তাহলে তাদাররুসের মাধ্যমে ধীরে ধীরে মানুষকে সচেতন করেন, মানুষের কাছে ভালো জিনিস বোঝান, তারপরে ক্ষমতায় যান। কিন্তু ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তাদাররুস করতে কেউ রাজি না। এক্ষুনি ভোট করে এক্ষুনি ওইটা ভালো, ভোটের মাধ্যমেই যাবে এবং ক্ষমতা আগে, তারপরে তাদাররুস। তা আমার প্রশ্নটা অন্যখানে, ক্ষমতাটা ধীরে ধীরে নেন না, আপনি আগে আগে তাদাররুস করেন, ধীরে ধীরে সবাইকে বোঝান। বাংলাদেশের সব মানুষ যখন বুঝেই ফেলবে যে এটা ভালো, তখন কি আর ক্ষমতায় যাওয়ার জন্য কষ্ট করতে হবে? কিন্তু ক্ষমতাটা সাথে সাথে চায়, সেই জন্য তখন মানুষের ওই ওই আইন, মানুষের পার্লামেন্ট, মানুষের সব জিনিসপত্র, ওইটা ভালো হয়ে যায়, তখন নির্বাচন কমিশন খুব ক্ষমতাবান, তখন আর অন্য আইনগুলোর কথা মনে থাকে না। আমার এটা একটা সাধারণ প্রশ্ন আর কি, আমার মাঝে মাঝে এই সভাপতিদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে যখন গাড়ি চায় তখন ওইটা চিন্তা করে না, তখন কিন্তু চিন্তা করে যে না, সবাই আমাদের গাড়ি লাগবে, কারণ গাড়ি তো চেয়েছে। তখন আবার ছোটরা ভালো, ছোটরা যা চায় দিয়ে দিতে হয়, তো ছোটরা তো অনেক কিছু চায়, সেটা দিয়ে দেন, সেটা আবার দেয় না, কিন্তু গাড়ি চাইলে দেয়, কারণ এটা ছোটরা চেয়েছে, বড়রাও পাবে। তো অতএব আমাদের দেশে এরকম অনেক জটিলতা আছে। আপনি দেখবেন যে আমাদের শরিয়ার বিধান অনুযায়ী আমাদের যেসব জায়গাতে এখনো সমস্যা নিয়ে হয় বা আলোচনা হয়, এখানে একটা হচ্ছে নারীর অধিকার, একটা আছে হচ্ছে সম্পদের ভাগ বাটোয়ারার একটা বিষয়, একটা আছে বিবাহ, বহু বিবাহের আইন, আর কিছু অপরাধের শাস্তির বিধান, যে এটা কি এইভাবে হবে নাকি হবে না। যেমন শরিয়াতে আছে, আপনি যদি খুন করেন, আমি যতটুকু জানি, লয়ার যদি ভুল করে একটু বলে দিবেন, যে আপনি যদি খুন করেন তাহলে খুনের বদলে আপনি খুন চাইতে পারেন, মানে খুনের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু যদি যাদের আত্মীয় স্বজন বা যারা এগ্রিভড, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি মনে করেন যে তারা পণের বদলে মাফ করে দিবেন, তাহলে কিন্তু পণ দেওয়া যাবে, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া যাবে, অর্থাৎ তারা টাকা নিয়ে বা কোনো কিছুর বিনিময়ে তারা ক্ষমা করতে পারবেন, অথবা তারা যদি মনে করেন এমনিও ক্ষমা করে দিবেন, তাও কিন্তু পারবেন। কিন্তু আমাদের ল কি সেটা অ্যালাউ করে? না, শাস্তি কিন্তু হইতেই হবে। আপনি কিন্তু গিয়ে বলতে পারবেন না আমি মাফ করে দিছি, তাহলে জাজ মাফ করে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এরকম অনেক কিছু রয়েছে যেগুলি নিয়ে আমাদের আলাপ করতে হবে, এবং আলাপের মধ্যে দিয়ে আমাদের ওয়ে আউট খুঁজতে হবে। আমার কাছে মনে হয় যে এই আলাপগুলির চাইতে রাশেদ যেটা বলছিল সেটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে কোটা, এইটা এইটা ধর্মের আইন না, কিন্তু এইটা কিন্তু আমরা বানিয়েছি, এবং এই কোটা দেখেন কি 12টা বাজিয়েছে। তাহলে কোটা কি করবে? ধর্ম এবং সমাজ সব জায়গায় বলেছে বৈষম্যহীন সমাজ করতে হবে, আপনি সবাই সমান, আপনি কোন বংশে জন্মেছেন, কার ছেলে কার মেয়ে, আপনি কার আত্মীয়, এটা তো বিষয় না। তাহলে এই কোটা বন্ধ করতে হবে। তাহলে কোটা যদি নাই থাকে, তাহলে এই দেখেন এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। এমনকি যারা জুলাই আন্দোলন করেছেন তারাও এসব নিজেদের জন্য কিছু কোটা চেয়েছেন, বলেছেন আমাদেরকে এবার দেন, আমাদের স্টেক লাগবে। তাহলে এই জায়গাগুলিতে দেখেন আমরা কিন্তু সত্যিকার অর্থে জুলাইয়ের যে স্পিরিট ছিল যে সবাই সমান, সেই সবাই সমানের জায়গায় কি থাকতে পারলাম? আমরা পারলাম না। এবং এই যে অসমান করে দাও, আমি রাশেদের সাথে একদম একমত। এই অসমান করার জন্য অত্যন্ত সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কিছু উপদেষ্টা তারা মিলে এই কাজগুলি করেছেন। তারা এমন ভাবে কাজকর্ম করেছেন যাতে করে আন্দোলনের যে মূল স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সাধারণ মানুষের কাছে আন্দোলনের কোনো সুফল না পৌঁছায়। এই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা, এখানে আরো আলোচক আছেন, আমি আপনার হয়ে প্রশ্নটা তাদের কাছেও করতে চাই, আপনাকেও করতে চাই, দর্শকদেরও করতে চাই। সাধারণ মানুষের আন্দোলনের ফলে কি সুফল পেয়েছে? স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরতন্ত্র চলে গেছে, কিন্তু স্বৈরতান্ত্রিক যে আচরণ, দলীয়করণ, অযোগ্যদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন, কোটা ভিত্তিক এক ধরনের শাসন ব্যবস্থা, তারপরে পরীক্ষা পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করা, সেগুলি কি বন্ধ হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অটো পাস দেন নাই, উনি পরীক্ষা ছাড়া লোকজনকে পাশ করিয়ে দিয়ে গিয়েছেন কিনা? উনি একটাবার ভাবলেন না যে এই ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে পাশ পেয়ে যায় তারপরে শিক্ষা ব্যবস্থার কি হবে? উনি শিক্ষায় হাত দিলেন না, অথচ শিক্ষা নিয়ে বিরাট আপত্তি ছিল, একটা আন্দোলন কিন্তু তখন চলছিল পাঠ্যপুস্তক এবং এইসব বিষয় নিয়ে। তারপরে উনি কি করলেন? উনি ভুয়া মামলা দেয়, স্বৈরতন্ত্র খারাপ, একে ওকে আটক করে রাখে, এইসব বলে উনি কি করলেন? ওনার সময় ভুয়া মামলার একটা উৎসব হলো, এবং নিজের বিরুদ্ধে সমালোচনা বা ওনার সরকারের সমালোচনা করার কারণে সাংবাদিক ধরে নিয়ে উনি এক জায়গায় এক কাজ করছিল, ওইখান থেকে ধরে নিয়ে অন্য কাজের মামলা দিয়ে তাদেরকে জেলখানায় দিয়ে দিলেন, জামিন হচ্ছিল না, অথচ ওই সময় অপরাধীরা জামিন পেয়ে বের হয়ে গেছে। একজন অপরাধী কিছুদিন আগে হত্যার শিকার হলেন না, টিটন নাকি যেন নাম,
এই উনি বেরিয়ে গেলেন কিভাবে? নিউ মার্কেটে গুলি খেয়ে। হ্যাঁ, কিন্তু উনি জামিন পেয়েছে, আনিস আলমকে জামিন পায় নাই। তো এটা কিভাবে হলো? আর উনি বলেছেন উনি বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিবেন, বিচার ব্যবস্থাকে হ্যান্ড করবেন, ত্যান করবেন, কিন্তু ওনার সময়ে এটা পরিষ্কার ভাবে ওনারই উপদেষ্টা মন্ডলী বা ওনারই সঙ্গে যারা কাজ করেছেন তারা বলেছেন যে তারা বিভিন্ন জায়গাতে একে শাস্তি দেওয়া, ওকে আটকে রাখা, এইসব জায়গাকে প্রভাবিত করেছেন, তারা প্রভাব বিস্তার করেছেন। ওনার এক উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসান যাতে খেলতে না পারে আমি সেই ব্যবস্থা করেছি। কে খেলতে পারবে না পারবে